2-3 বার লোকটিকে এই যে শুনছেন বলে ডাকলাম, কোনো সাড়া পেলাম না। মনে হলো ঘরেতেও কেউ নেই। তবু ভিতরের দিককার ঘরে কেউ কি আছেন বলে 2বার ডাকার পরও কোনো সাড়া না পেয়ে আলো জ্বালাবো বলে ঘরের চারিদিকে চোখ ঘুরিয়ে দেখি দরজার ডান দিকে সুইচ বোর্ড। আলো জ্বালাতেই দেখলাম বয়স্ক লোকটির হাতের আঙুল নড়ছে। হাতে ধরে রাখা কাপড়গুলো সোফার ওপরে রেখে বয়স্ক লোকটিকে অতি কষ্টে সোজা করে পা ছড়িয়ে বসিয়ে সোফার কোণায় আর দেওয়ালের গায়ে হেলান দিয়ে রেখে কাপড়গুলো নিয়ে দৌড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে নিজেদের ঘরের দরজা ঠেলে খুলে ভেতরে জামা কাপড়গুলো ফেলে মাকে চেঁচিয়ে বললাম, 5 তলার একজন বয়স্ক মানুষ অজ্ঞান হয়ে গিয়েছেন, কোনো রকমে ওনাকে হেলান দিয়ে বসিয়ে রেখে এসেছি। আমি যাচ্ছি পাশের খেলার মাঠের ছেলেগুলোকে ডেকে আনতে, তুমি একটু ওপরে যাও। কিশোর স্পোর্টিং ক্লাবের ছেলেরা সেদিন ছুটে এসে বয়স্ক ভদ্রলোককে নিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছিল। রাতের দিকে জানতে পেরেছি ওনার স্ট্রোক হয়েছিল। সে যাত্রায় সময় মতো হসপিটালে ভর্তি হয়েছিলেন বলে বেঁচে গেছেন। কিশোর স্পোর্টিং ক্লাবের ছেলেরা যখন অ্যাম্বুলেন্সে করে লোকটিকে হসপিটাল নিয়ে যাচ্ছিল, তখন আমাদের ফ্ল্যাট এবং আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের জানার আগ্রহ ছিল ক্লাবের ছেলেদের ডাকলো কে। 4 দিন পর ক্লাবের সেক্রেটারি কয়েকজনকে সঙ্গে নিয়ে আমাদের রুমে এসে 5 তলার প্রতিবেশী প্রমোদবাবুর খোঁজ নেওয়া এবং গুরুত্ব বুঝে সময় মতো মাঠে এসে ছেলেদের খবর দেওয়ার জন্য আমাকে অভিনন্দন জানিয়ে গেল। সেই দিনই জানতে পারলাম প্রমোদবাবু মানে ওই বয়স্ক জেঠু ছেলে বউয়ের সাথে এখানেই থাকেন। ছেলে বউ সেদিন খুব সকালেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন নাতি ঋষির উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বলে তার সাথে দেখা করতে। যদিও রাতেই তাদের ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই তাদের কাছে ফোন মারফত খবরটা চলে যায়। অ্যাম্বুলেন্সে যখন ক্লাবের ছেলেরা ধরাধরি করে জেঠুকে তুলছিল, তখন ওনাদের পাশের রুমে থাকা বাসুদেববাবু ফোন মারফত খবরটা দিয়েছিলেন। আসল সত্যিটা জানাজানি হওয়ার পর আমাদের ফ্ল্যাট ছাড়াও আশেপাশের 2টো ফ্ল্যাটের মানুষদের কাছে আমরা পরিচিত হয়ে গেলাম। এই পরিচিতি বাড়াতে মায়ের আরও একটা কাজ বেড়েছে, চা তৈরি করার। যখন তখন কেউ না কেউ আসছে, হাসি মুখে তাদের আপ্যায়নের সাথে গল্পগুজব সঙ্গে চা বিস্কুট খেতে খেতে তারা জানতে চাইছেন প্রমোদবাবু ঘরে অজ্ঞান হয়ে পড়েছিলেন, এটা সিফরা জানল কি করে। এখন আমাদের ফ্ল্যাটের কম বেশি সব রুমেই আমার যাতায়াত আছে, তবে সবথেকে বেশি আদর যত্ন পাই 5 তলার জেঠুদের ঘরেই। একদিন না গেলেই জেঠু খোঁজ করতে চলে আসেন, আমি ঠিক আছি তো। জেঠুর নাতি ঋষিদা উচ্চ মাধ্যমিকে খুব ভালো নম্বর পেয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। বাড়ি থেকেই সে যাতায়াত করছে কলেজে। 2 দিন জেঠুদের ঘরে যায়নি দেখে বিকালের দিকে জেঠু আমাদের ঘরে এসে মা বাবার সাথে চা খেতে খেতে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, 2 দিন ওপরে যাসনি কেন, পড়ার কি খুব চাপ বেড়েছে? এখন থেকে তোমার ওপরে আর সব সময় যেতে পারবো না জেঠু। জেঠু জিজ্ঞাসা করেছিলেন, কেন? বলেছিলাম 2 বছর পর উচ্চ মাধ্যমিক, এদিকে সাবজেক্ট আমার পিওর সায়েন্স, তাই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথের ভালো মাস্টার দরকার বলে বলেছিলাম। 2 জনকে পেয়েছি আর 2 জনের সাথে আগামীকাল দেখা করতে যাব। চায়ের কাপে চুমুক দিয়ে জেঠু সেদিন বলেছিলেন, ঋষিরও তো পিওর সায়েন্স, ওই তোকে গাইড করবে। আমি ঋষিকে বলে দেব বলে জেঠু আরও বলেছিলেন, তুই যাদের কাছে পড়তে যাবি তারা কম বেশি সবাই প্রফেশনাল, সপ্তাহে 1 দিন বা হয়তো 2 দিন পড়াবে, তাও আবার 1-1.5 ঘন্টার বেশি না। ঋষির কাছে পড়লে তোর সুবিধা হবে, ও যখন ফাঁকা থাকবে তুই তোর সব সাবজেক্টগুলো দেখিয়ে নিতে পারবি। বাবা কিছু না বললেও মা জেঠুর কথা শুনে বলেছিলেন, ঋষিরও তো নিজেরও পড়া আছে, ও কি সময় পাবে? সেটা আমি ওর সাথে কথা বলে তোমাকে বলে দেব বলে জেঠু চা শেষ করে চলে গিয়েছিলেন। এই ঘটনার পর 2 দিন আর ওপরে যাইনি, স্কুলের পরীক্ষার কারণে ব্যস্ত ছিলাম বলে।
রবিবার 10টার দিকে আমার স্কুলের ড্রেস সহ মার আর বাবার কিছু জামা কাপড় কেচে বালতির মধ্যে করে অনেকটা ভার বলে সিঁড়ি দিয়ে না উঠে লিফটে করে উপরে মেলতে গেছি। ঋষিদা নিচে নামবে বলে লিফটের সামনে দাঁড়িয়েছিল। লিফট থেকে জামা কাপড়ের বালতি নিয়ে বার হতেই ঋষিদা আমাকে বলল, বড় বাবার কাছে শুনলাম তোর সাবজেক্ট নাকি পিওর সায়েন্স। বলে লিফটের মধ্যে ঢুকে গেট টেনে গ্রাউন্ড ফ্লোরের বটম টিপে বলল, 2:30টার দিকে তোর বইপত্র নিয়ে চলে আসিস। জেঠুদের ঘরে যতবার গেছি সববার না হলেও মাঝে মধ্যে ঋষিদাকে দেখেছি, কিন্তু কখনো কথা হয়নি। যখন ঋষিদা ঘরে থাকতো তখন অবশ্য জেঠু কাকা কাকিমাদের সাথে কথা বলতে বলতে লুকিয়ে চুরিয়ে আর চোখে ঋষিদাকে দেখতাম বলতে নিজের অজান্তেই তার দিকে চোখ চলে যেত। আসলে ঋষিদাকে দেখতে শুধু মিষ্টি ছিল না, তার ব্যবহারও ছিল খুব মিষ্টি। তাই তো সবার সামনে তাকে যতই দেখব না বলে ঠিক করি না কেন, চোখ দুটো আপনা আপনি তার দিকেই চলে যেত। সেই ঋষিদা যখন বলল বইপত্র নিয়ে চলে আসতে, তখন বুকের মধ্যে ধকধক করতে লাগলো এই ভেবে যাকে লুকিয়ে চুরিয়ে দেখতাম তাকে সামনাসামনি দেখব বলে। একে তো রামকৃষ্ণ মিশনের ছাত্র, তার ওপর ভালো স্টুডেন্ট, তার কাছে পড়তে পড়তে কখন যে তাকে মন দিয়ে দিয়েছি বুঝতেই পারিনি। ঋষিদাকে দেখে কখনো বুঝতে পারিনি সে আমাকে আদৌ পছন্দ করে কিনা। তবে আমার পড়াশোনার প্রতি তার কেয়ারিং ছিল খুব বেশি। সে সবসময় বলতো পড়াশুনোয় একটু মন দিতে, ভালো রেজাল্ট না করলে ভালো কলেজে ভর্তি হতে পারবি না। ঋষিদার ইচ্ছে ছিল আমিও তার মতো যাদবপুরে ভর্তি হই, তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালো রেজাল্ট করতে। ঋষিদা এখন যাদবপুরে 2nd ইয়ারে পড়ে। অলরেডি ক্যাম্পাস ইন্টারভিউয়ে 2 বছরের চুক্তিতে সে একটা চাকরিও পেয়েছে। কলেজ থেকে বেরিয়ে সেখানেই জয়েন করবে। 5 তলার জেঠুর নাতিকে শুধু যে আমার ভালো লাগে তাই নয়, আমার মা বাবারও ভালো লাগে। তবে আমার ভালো লাগাটার মধ্যে কেমন যেন একটা ঘোর ঘোর ভাব আছে। এই ঘোর ঘোর ভাবের কারণ শুধু তার চেহারাটাই যে সুন্দর তাই নয়, তার কথাবার্তা, ব্যবহার, এমনকি মাঝে মধ্যে যখন সে আমার পড়া বুঝিয়ে দেয় তখন মনে হয় যে পড়াটা আমার মাথাতেই ঢুকছিল না সেটা কত সহজভাবে বলে বুঝিয়ে দিল। অবশ্য সবসময় যে তার বুঝিয়ে দেওয়া পড়া আমার মাথায় ঢুকতো এমনটাও না। ঢুকবে কি করে? আমি যে তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে অন্য অনেক স্বপ্নের কথা চিন্তা করতাম। বুঝতে হয়তো সে পারতো, তাই রাগ করে বলতো, শিপ্রা প্লিজ আমার কথাগুলো বোঝার চেষ্টা কর, একটু মন দে। পরীক্ষার কিন্তু আর খুব একটা বেশি দেরি নেই। তোর নম্বর যদি ভালো না আসে তাহলে বড় বাবা কিন্তু আমাকেই বকবে। তুই কি চাস আমি বকা খাই? সেদিন ঋষিদার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে কিছু না বলে মাথা নিচু করে হাতের নখ খুঁড়ছিলাম আর ভাবছিলাম ঋষিদা কারোর কাছে বকা খাক সেটা আমি কখনোই চাই না। এবার থেকে মন দিয়ে পড়ে সবাইকে ভালো রেজাল্ট করে দেখিয়ে দেব। 4 বছর পর 8 মাস আগে ঋষি কলকাতায় পোস্টিং নিয়ে চলে এসেছে। এখন সে এখানেই থাকবে। আমি 7 নাম্বারের জন্য যাদবপুরে চান্স পাইনি। ঋষি বলেছিল প্রেসিডেন্সিতে ভর্তি হতে। গ্র্যাজুয়েশন করার পর যখন মাস্টার্স করছিলাম তখন ঋষি আমার কাছে আমার সিভিটা চেয়েছিল, দিয়েছিলাম তাকে। তবে এটাও বলে দিয়েছিলাম আমার বাবা মা তাদের অর্ধেকের বেশি জীবন ভাই বোন আর সন্তানকে মানুষ করতেই কাটিয়ে দিয়েছেন, নিজেদের দিকে কখনো তাকানোর সময় পাননি। আজ যখন তাদের বয়স বেড়েছে, রিটায়ারও করেছেন, তখন তো সব থেকে বেশি আমার তাদের পাশে থাকা উচিত। সেটা না করে যদি তাদের ছেড়ে শুধু ভালো চাকরি আর ক্যারিয়ার গড়ার জন্য চলে যাই তাহলে আমার কাকাদের সঙ্গে আমার কি তফাৎ রইল? বলি ঋষিকে সেদিন সরাসরি বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বাবা মাকে ছেড়ে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। প্লিজ তুমি রাগ করো না, আমার দিকটা বোঝার চেষ্টা করো। ঋষি কিন্তু আপত্তি করেনি, বরং সে নিজেই চলে এসেছে। সেও চায় তার বাবা মা আর বড় বাবার সাথে থাকতে। ইচ্ছা ছিল মাস্টারি করার, যদিও চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু সে সুযোগ পাওয়া বড়ই দুষ্কর। তবুও বসে না থেকে কিছু করার তাগিদে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে
মাস 5 আগে কলকাতারই এক অফিসে জয়েন করেছি। মাঝে জেঠুর শরীরটা হঠাৎই খুব খারাপ করছিল। 5 দিন নার্সিংহোমে থাকার পর ডাক্তাররা তাদের সেরাটা দিয়ে জেঠুকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিয়ে বলেছিলাম উনি যেন একদম টেনশন না করেন। বাড়িতে ফিরে কদিন পরেই জেঠু একজন পুরোহিত মশাইয়ের সাথে কথাবার্তা বলে আমার মা বাবাকে ডেকে বলে দিয়েছিলেন দুবার আমার স্ট্রোক হয়ে গেছে, আমি আর দেরি করতে পারবো না, কখন কি হয় তার নেই কোনো ঠিক, তোমরা ব্যবস্থা করো। আগামী 27শে অগ্রহায়ণ ঋষির সাথে শিপ্রার বিয়েটা আমি দিয়ে যেতে চাই। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।